আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি যে আবার হুমকির মুখে। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনানোর যে কথা যারা বলে তাদের চেয়ে বড় মূর্খ আমি আর কাউকে দেখি না। শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসবে তখনই যখন আবার বাংলার মসনদে এসে বসবে। আজকে যদি বাংলাদেশে অনিয়মতান্ত্রিক সরকার এবার বসতে পারে, তাহলে আগামী দিনে আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে। যদি নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে না থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো লোক ক্ষমতার জোরে, শক্তির জোরে ক্ষমতায় বসে থাকতে হতে পারে। যেমন বিপ্লবী সরকার হতে পারতো, বা হতে হুম পারে হুম। যে কোনো সময়, বা যে কোনো সময় সামরিক শক্তি হতে পারে, সামরিক শাসক হতে পারে। এটাকে জি। আপনি উড়িয়ে দিবেন না। জয়শঙ্কর নারায়ণ একজন সিজন ডিপ্লোম্যাট, যাদের সামনে আমাদের উপদেষ্টারও ইজ নস্যি। তারা হ্যান্ডেল করে আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, চীন, টার্কি, মিডল ইস্ট, নট এ কান্ট্রি বাট হোল মিডল ইস্ট হুম দে হুম। কন্ট্রোল। মিডল ইস্ট অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অস্ত্র বাজারে বলেন, ভারতের প্রবেশ খুবই বেশি কম্পিটিটিভ। তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। কাজে তাদের পররাষ্ট্র মন্ত্রীকে সারা বাংলাদেশ না, সারা এই আশপাশের দেশ, কয়েকটা দেশ না, সারা পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ রাখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তো উনি খুব সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় বলে দিয়েছেন, আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানকে আমি তাড়িয়ে দিব কেন? এরা বলে দিয়েছে স্পষ্ট। এটা সুজা ভাষা, বাংলাদেশের ভাষায় বোঝা যায় যে আমার মেহমান বাসায় আসছে, সে যেদিন খুশি সেদিন যাবে। আপনার কিছু করার থাকলে করেন, হ্যাডম থাকলে করেন। এটা ইনডাইরেক্টলি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হুম আমাদেরকে হুম। বুঝিয়ে দিল। এবং আমি জি। গ্রেটফুল, আমি থ্যাঙ্কফুল যে ভারত এরকম একটা স্ট্যান্ড আওয়ামী লীগের পক্ষে নিয়েছে, এরকম একটা স্ট্যান্ড শেখ হাসিনার পক্ষে নিয়েছে। আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠলে ভারতের সাহায্য সহযোগিতা বাংলাদেশে বেড়ে যাবে। এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। আমি বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করতেন। তারা প্রয়োজনে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট টলারেট করবে, কারণ কেমন? তাহলে তার সুবিধা আছে। তাদের তাহলে তার সুবিধা তাদের আছে। চিন্তা তো ওখানে। আচ্ছা। তাদের চিন্তা সেখানে না। তারা হিন্দুত্ববাদকে বড় করতে হলে একটা কাউন্টার মুসলিম ইসলামিকবাদ থাকতে হবে। বাংলাদেশে মায়া কান্না তাদের জন্য না। তারা তোমার বাংলাদেশে কনফাইন করে রাখতে তাদের সহজ হবে। কারণ ইসলামী ফান্ডামেন্টালি যদি বাংলাদেশে রাইজ করে, তাহলে বাংলাদেশকে একঘরে করে ফেলতে তাদের জন্য খুব সহজ হবে। এবং চতুর্পাশে এখানে, এবং ইসলামী ফান্ডামেন্টাল হইলে ভারত, সরি, বাংলাদেশ চীন থেকে সরে আসতে হবে। চীনের কাছে তার স্থান হবে না, কারণ চীনও ইসলামী ফান্ডামেন্টালিজমকে স্থান দিবে না। আপনি দেখেন আফগানিস্তানে চীন কোনো সাহায্য সহযোগিতা করে নাই, কিন্তু আজকে যখন আফগানিস্তান মডারেট হয়ে গেছে, তখন কিন্তু সর্বোচ্চ সাহায্য যাচ্ছে চীন থেকে। এবং এবং আফগানিস্তানের রিস্ট্রাকচারে, রিকনস্ট্রাকশনে সবচেয়ে বেশি সহায়তা করতেছে চীন। কারণ তারা ফান্ডামেন্টালিস্ট না এখন। এবং তারা এখন ফান্ডামেন্টালিস্ট হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, পাকিস্তানকে আক্রমণ করতেছে। তো ঠিক সিনারিটা চিন্তা কর, বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো ইসলামী ফান্ডামেন্টালিস্ট, আল্লাহ না করুক, না হোক, যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য হয়তো কল্যাণ বয়ে আনবে না, কিন্তু ভারতের জন্য কল্যাণ বয়ে আনবে। ভারত তখন এটাকে ঘেরাও করে রাখতে পারবে, এই রাষ্ট্র ডানে বায়ে মুভ করতে পারবে না। কিন্তু আমি বলছি এই জন্য, আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে টলারেট করবে না ভারত। কারণ মুক্তিযুদ্ধ বিরোধী লোককে টলারেট করলে ভারতের যে সমস্যাটা হবে, সেটা হবে যে ভারতের মানুষকে তখন বুঝাতে পারবে না যে এরা আমাদের দেশে স্বাধীনতার পক্ষে ছিল, এরা আমাদের পক্ষে ছিল, আমরা দেশটা জন্ম দিয়েছি, আমরা দেশটা বিরোধিতা কেন করব? বাংলাদেশের তো ধাত্রীমাতা তো ভারত। বাংলাদেশের ধাত্রীমাতা, দুধ মাতা তো ভারত। ভারত ছাড়া তো আমরা বাংলাদেশ স্বাধীন হতে পারতাম না। বাংলাদেশ না, জন্ম দিয়েছে বাংলাদেশ, যুদ্ধ করেছি জি। আমরা। হ্যাঁ। মাতৃভূমি আমার বাংলাদেশ। ওর জি। থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে। এবং আমরা বেরিয়ে আসছি পাকিস্তানের গর্ব থেকে। দেখেন, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকা উচিত না। ভারত তো গুজবের রাজনীতি। যেহেতু বাংলাদেশের লোকেরা খুব আস্ফালন দেখাচ্ছে, সরকারের লোকেরা তাকে ধরে নিয়ে আসবে, এই করবে, সেই করবে। শফিকুর রহমানের মতো লোক, এটা ফাজিল, সেই সমস্ত কথাবার্তা বলে, তা মাগুরাতে গিয়া সে কি নির্বাচন করবে? সে কদিন পরে পরে মাগুরা যায় কেন?
এবং মাগুরা গিয়ে গিয়ে বড় বড় কথা বলে জনগণের সামনে। তো সেই সকল গুজবের অবসান করে দিল, সকল গুজবের, যে শেখ হাসিনাকে তোমরা নেওয়ার মতো হ্যাডম তোমাদের নাই এবং হ্যাডম কোনোদিনই হবে না। এবং শেখ হাসিনাকে এইটাই পরিষ্কার করে দিল যাতে গুজব না থাকে, যাতে কোনো রকম গুজব না থাকে, মানুষের মনে সংখ্যা না থাকে, আশঙ্কা না থাকে, মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে দিবে কি দিবে না। এবং এই খালি মাঠে যদি ভারত এই বক্তব্যটা স্পষ্ট না করতো, তাহলে আমাদের এই ছাগলগুলার আস্ফালন আরো বেড়ে যেত, এগুলো আরো বেরতো, ধরে নিয়ে আসতেছি, পাঠায় দিচ্ছি, কালকে পাঠায় দিবে বলতে পারতো। তারা বলেছে, সম্মানের সঙ্গে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ইচ্ছা বাংলাদেশে থাকবেন, যতদিন থাকবেন। তিনি যদি কালকে কমফোর্টেবল ফিল করেন যে বাংলাদেশে আসার দরকার আমার, বাংলাদেশ রাজনীতি নিয়ন্ত্রণে আসছে, তাহলে উনি স্বাধীনভাবে আসতে পারবেন। ওইটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দেওয়া হলো। এটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দিল শেখ হাসিনা বাংলাদেশে তার ইচ্ছা অনুযায়ী প্রত্যাবর্তন করার সুযোগ শেখ হাসিনা সংরক্ষণ করে। এটার ইঙ্গিত উনি দিয়ে দিলেন। ইঙ্গিতটা বুঝতে হবে, শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিকে আবার তার দিকে নিয়ে যেতে পারে, যদি তার পক্ষে নিয়ে যেতে পারে, জনগণকে যদি সে বুঝাতে পারে যে সে ভুল করে নাই, বা তাকে আবার, ভারত তো এখানে আনুষঙ্গিক কাজ করার দরকার নেই। ভারত কেন ইনভলভ হবে? ভারত ইনভলভ হবে অনেক গভীর থেকে। এখানে আওয়ামী লীগকে সে পরিকল্পনা করতে হবে, আওয়ামী লীগকে সেই মাঠে নামতে হবে, কাজ করতে হবে। এই যে আগামী নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করাটা বড় মুখ্য বিষয় নয়, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেয় এবং তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটের মাধ্যমে তারা যদি নাকে জয়লাভ করে ফেলায়, তখন কি হবে বলেন তো? তো রাজনীতি কোন দিকে যাবে? কাজে এখানে অনেকগুলা খেলা আছে, সেই খেলাগুলো রাজনীতির দৃষ্টিতে আমাদের চোখে ভাসে, আপনাদের কাছে হয়তো একটু ধোঁয়াশা মনে হয়, আপনারা বুঝেন, কিন্তু আমাদের মুখ দিয়ে বলাতে চান। কাজে রাজনীতির কতগুলো জিনিস আমাদের কাছে খুবই স্পষ্ট। আমরা রাজনীতির কতগুলো দিক নিদর্শন ধ্রুব তারার মতো দেখতে পাই, যে হ্যাঁ এগুলা স্পষ্ট, এগুলো হবে, এগুলো হতে যাচ্ছে, এগুলো হতেই হবে। শুনে আশ্চর্য হবেন যে আমাদের ইটনা অষ্টগ্রাম মিঠামইন সিটে যেখানে ফজলুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে, সেখানে জামাত একজন হিন্দু প্রার্থী খুঁজতেছে নমিনেশন দেওয়ার জন্য। যখন হিন্দু প্রার্থী দাঁড়াবে, তখন সকল হিন্দুরা, এটা তাদের ফরজে আইন হয়ে যাবে তাদের জন্য তাকে ভোট দেওয়া। এই জন্য সামাজিক পরিবেশ সৃষ্টি করা হবে এমন ভাবে যেখানে আসবে। যেমন আজকে আপনি মিডিয়া দেখেন, আপনি মিডিয়া কি বলতে পারবেন এটা শৃঙ্খলিত মিডিয়া? বলার সাহস আপনার নাই। কিন্তু এটা পুরা শৃঙ্খলিত, পুরা নিয়ন্ত্রিত। তো বড় বড় এই আনিস আলমগীর বা এই দুই চারজন ছাড়া, বা আমাদের শ্রদ্ধেয় ভাই মতিউর রহমান ভাই ছাড়া না, বাকি সবাই তো মোটামুটি সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত বা তাদের উপরে বল প্রয়োগকৃত। তারা রিস্ক নিচ্ছে না। আপনি বললেন বাংলাদেশ প্রতিদিন একটা টেলিভিশন, শুধু প্রথম আলো চেষ্টা করতেছে, তাও তাদের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী সরকারকে সহযোগিতা করার জন্য, তথাকথিত ডেমোক্রেটিক ভ্যালুর প্রতি তাদের মূল্য দেওয়ার জন্য করছে। বাকি সব সাংবাদিকরা কিন্তু নিয়ন্ত্রিত। তো একইভাবে আগামী নির্বাচনে এরকম নিয়ন্ত্রিত ভোট হবে, আপনি দেখবেন, কিন্তু ফলস ভোট হবে না, ভুয়া ভোট হবে না, এটা বিশিওর। দেখুন, এখনো পুরোপুরি সবকিছু জানা যায়নি, আর সেটা সম্ভব না, কারণ গভর্নমেন্ট এই বিষয়ে খুব একটা সাড়া শব্দ করছে না। আগেই বলে দিয়েছে যে যা এগ্রিমেন্ট হবে, যা কথাবার্তা হবে, সেগুলো বাইরে প্রকাশ করা হবে না। ওই জয়েন্ট স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে, সেটা তো খুব সবসময় মিষ্টি মিষ্টি কথা বলা হয় জয়েন্ট স্টেটমেন্টে, ভিতরের কথা কিছু বলা হয় না। তবে যে কথাগুলো ক্লোজ ডোর মিটিং এ হয়েছে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1-to-1, আর কেউ যেখানে ছিল না, সে কথা তো কোনদিন জানতে পারা যাবে না। সেটা যখন পার্কুলেট করে আসবে, মানে চুইয়ে বেরিয়ে যখন আসবে, ধরুন কাউকে একটা ফাইলের মুভ করানোর অর্ডার দিলেন, কাউকে কোনো ডিসিশন মেকিং এর ব্যাপারে একটুখানি আলোচনা করলেন, যাদের যাদের সঙ্গে করতে পারেন তাদের মারফত কিছু কিছু খবর হয়তো ওই পার্কুলেট করে আসতে পারে। ঠিক এই মুহূর্তে আপনি যদি বলেন বিরাট কোনো খবর কিন্তু কারোর কাছে কোনো কিছু নেই। তবে হ্যাঁ, বিভিন্ন সূত্রে এটা জানতে পেরেছি এখানে বাংলাদেশের একটা আলোচনা একটা বড় আছে, এবং সেই জন্যই উনি তড়িঘড়ি ছুটে এসছেন।
যেটা 12-13 তারিখে আসার কথা ছিল সেটাকে উনি 4-5 এগিয়ে এনেছেন, 4 আর 5-এর মধ্যে। তো এত জরুরি যখন, তখন নিশ্চয়ই এমন কিছু আলোচনা হয়েছে যেগুলো ভারতের পক্ষে অস্বস্তিকর এবং একই সঙ্গে উদ্বেগজনক। আপনার মনে আছে হয়তো যে রাশিয়ান গোয়েন্দা সংস্থাই কিন্তু প্রথম খবরটা দিয়েছিল যে চীনে প্রাণনাশের একটা চক্রান্ত হচ্ছে বাংলাদেশ থেকে। এই খবরটা আপনাদের ওখানেও বেরিয়েছিল। এই খবরটা কিন্তু রাশিয়ান এজেন্টরা দিয়েছিল। এবং তারপরে আপনাদের স্মরণে থাকতে পারে, পুতিন গাড়িতে অপেক্ষা করছে নরেন্দ্র মোদী বেরোবার পর। পুতিন গাড়িতে উঠে 45 মিনিট না 45 মিনিট একান্তে গাড়ির মধ্যে কথা হলো। ওই গাড়িতে কিন্তু পুতিনের গাড়িতে কিন্তু ড্রাইভার থাকে না, অটো কার আর কি, অটো ড্রাইভ। তো সেখানে এই দুই নেতার মধ্যে কি কথাবার্তা হয়েছে এই যেমন আজ পর্যন্ত কেউ জানেনি। এই যে 20-25 মিনিট কথা হয়েছে সেটাও কেউ জানবে না। আমরা তার কিছু অ্যাকশন আমরা তার দেখতে পারি খুব সামনে, এবং যেটা তড়িঘড়ি একটা অ্যাকশনের ব্যাপারে ভারত যাচ্ছিল, সেইখান থেকে ভারত কিছুটা স্তিমিত হয়েছে বোঝা যাচ্ছে। তড়িঘড়ি কিছু করবে না, এমন কিছু একটা সূত্রপত্র আছে, সেই সূত্রগুলো ধরে ভারত এগোতে চায়, এইটা বুঝতে পারছি। কারণ যে হারে যেভাবে আপনার এই সুখোই টুকোই উঠতে আরম্ভ করেছিল, রাফেল, সুখোই, মিগ-29 এগুলো যেভাবে উঠতে শুরু করেছিল, আমরা মনে করেছিল এবার রাত্রিবেলা মেরে দেবে। তো দেখেন এখন সব কিন্তু গ্রাউন্ডেড হয়ে গেছে, সব গ্রাউন্ডেড এখন। তার মানে এখন একটু স্তিমিত আছে। কোনো একটা ব্যাপার আছে যেটা পুতিন আলোচনা করে গেছে, এবং পুতিন দেশে ফিরেছে, সেই অনুযায়ী পুতিন ব্যবস্থা করবে। সেটা নিশ্চয়ই মোদির সঙ্গে কথা হয়েছে, তারপরে তো মোদিজি যেরকম বলবেন সেই অনুযায়ী আমাদের সেনা ব্যবস্থা নেবে। তবে বাংলাদেশ সম্পর্কে তো একটা কিছু রয়েছেই, বাংলাদেশ নিয়ে বড় আলোচনা হয়েছে। এটা আমি ভিডিওর আগেও বলেছিলাম, কোন আসার সময়তে, আসার আগের মুহূর্তে যখন খবরটা পাই, এখনো বলছি বাংলাদেশ একটা বড় জায়গা জুড়ে রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা না হলে উনি এরকম ভাবে একটা বাংলাদেশ যখন পরিস্থিতিতে যখন একটা বিচ্ছিরি জায়গায় চলে গিয়েছে এবং ভারত যখন একটা অ্যাকশন নিতে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে ওনার দৌড়ে আসা, ব্যাকডোর চ্যানেলে খবর দিয়ে সময় এদিক ওদিক করে দুজনের মধ্যে টেলিফোনিক কনভারসেশন হয়ে সময় বের করে ওটাকে 4-5 করা, এবং তারপরে হঠাৎ এগুলোকে দেখলাম গ্রাউন্ডেড করে দেওয়া, তখনই বুঝেছি এখানে বাংলাদেশের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা উনি ডিসকাস করতে চাইছেন, যেটা উনি থার্ড পার্টি মারফত পৌঁছাতে চাইছেন না। ব্যাকডোর চ্যানেলে বললে কি হবে, সেটা থার্ড পার্টি শুনতে পাবে। কথাটা বলতে হবে 1 to 1, যেরকম গাড়িতে হয়েছিল সেরকম 1 to 1 বলতে হবে। তার মানে কিছু একটা ভেতরে খিচুড়ি পাকাচ্ছে। আমি বলি না যে খিচুড়ি পাকছে, মশলা পড়েছে, গন্ধ পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না, খিচুড়িটার স্বাদও নিতে পারছি না। তবে অ্যাকশন তো হবেই, অ্যাকশন হবে। এবার হয়তো এটা গুছিয়ে হবে, পরিকল্পনা মাফিক গুছিয়ে হবে। সেখানে মানে ভারতের ভূমিকা যেমন থাকবে, সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার ভূমিকাও তেমন থাকবে, দুজনের ভূমিকাই থাকবে এখানে। এই যে আর্মস ডিল ফিল হ্যান ত্যান এই সমস্ত নিয়ে কোনো কথা দেখেছেন? কোনো কথা হয়নি। কিছু মহাকাশ চুক্তির কথা বলা হয়েছে, কিছু আপনার কি বলে ইউরেনিয়াম নিয়ে কথা হয়েছে, তারপরে আপনার পরমাণু যুদ্ধ জাহাজ এই সমস্ত নিয়ে কথা হয়েছে, পরমাণু প্রকল্প নিয়ে কথা হয়েছে, সেমি কন্ডাক্টর নিয়ে কথা হয়েছে, মাল আদান প্রদানের ব্যাপারে কথা হয়েছে। তরুণদা, যুদ্ধ এবং যুদ্ধ অস্ত্র, এই যুদ্ধের কৌশল, এইসব প্রসঙ্গগুলোই তো
বেশি আলোচিত হয়েছে বলে মনে হয়? আলোচনা তো হয়েছে অবশ্যই, কিন্তু আমরা তো জানি না, আর না জেনে দুম করে বলাটাও খুব মুশকিল। কারণ এই যে তরুণদা, এই যে চ্যানেলে এইগুলো আলোচনা হয়, ভারতবর্ষ কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটর করে। যত ভাষায় চ্যানেল আছে, এই যত আপনার টিভি চ্যানেল বলুন, আপনার সোশ্যাল মিডিয়া, এই যে যেগুলো আপনার ব্রডকাস্টিং হয়, আপনারা যারা লাইভ শো করেন, সেগুলো আমরা কি বলছি সেগুলো সব কিন্তু ওগুলো খাতা এন্ট্রি হয়। ফলে এখানে যদি সেরকম কিছু মানে এমন, আমি ধরুন এমন একটা কথা বললাম, সেটা দেখা গেল যে ভারতবর্ষের স্বার্থের পরিপন্থী হয়ে গেল, তখন ভারতবর্ষ কিন্তু আমায় ছাড়বে না। আমি ভারতবর্ষের নাগরিক হলে কি হবে, আমার ঘাড়ে কিন্তু ইউএপিএ লেগে যাবে, মানে সেটা হচ্ছে আজীবন কারাবাস, তার জামিনও হয় না, কোর্টে মামলাও ওঠে না। রাষ্ট্রদ্রোহের অভিযোগ যদি লেগে যায় তাহলে পরে খুব অবস্থা খারাপ। আপনারা করলে কি হবে, আপনাদের বড়জোর চ্যানেলটা ব্যান করে দেবে, কিন্তু আমি দেশে বসে দেশের বিরুদ্ধে যদি কথা বলি সমাজ মাধ্যমে, তাহলে সেটা ভয়ঙ্কর অপরাধ হিসেবে গণিত হবে। আর আমি যেটা জানবো না সেটা যদি আমি দুম করে বলে দিই, কোনটা কি বলে দেবো দুম করে, তার রিয়াকশনটা খুব খারাপ হবে, আর নিজেরও সুনাম কিছু নষ্ট হয়। সম্প্রতি ভারত এবং বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠকের মাত্র 2 সপ্তাহ পার হয়নি, এরই মধ্যে বাংলাদেশে পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের যাতায়াত অব্যাহত রয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তান নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডর জিয়াউর রহমান। গতকাল 6 ডিসেম্বর তিনি ঢাকায় অবতরণ করেন এবং সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। গত মাসে নয়াদিল্লিতে 2 দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পর মনে করা হয়েছিল যে কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে, কিন্তু পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের নিয়মিত ঢাকা সফর দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে গতকাল 6 ডিসেম্বর 8:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, ফ্লাইট নম্বর EK582, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কমোডর জিয়াউর রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নোমান আসলাম এবং 2 জন ক্যাডেট অফিসার। সূত্র জানাচ্ছে ঢাকায় পৌঁছানোর পরপরই 4 সদস্যের এই প্রতিনিধি দলটি সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথিপত্র অনুযায়ী চট্টগ্রামে অবস্থানকালীন সময়ে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তাদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করছে। আগামী 8 ডিসেম্বর তাদের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। এখানে একটু অবাকই হলাম যে পাকিস্তান থেকে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শাহজালাল বিমানবন্দর থেকে কিংবা ঢাকায় অবস্থান করে বিমানেই যাবেন চট্টগ্রামে, সেটাই তো স্বাভাবিক। সড়ক পথে কেন গেলেন সেটি একটা প্রশ্ন। জানুয়ারি 2025 থেকে পাকিস্তান সেনাবাহিনী, ISI এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটি বাংলাদেশে সিনিয়র পাকিস্তানি নৌ কর্মকর্তাদের 3য় সফর। এর আগে নভেম্বরের 3য় সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশ সফর করেছিলেন। তখন পাকিস্তানের গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ PNS সাইফ 3 দিনের জন্য চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। পাল্টা সফর হিসেবে গত 23 নভেম্বর বাংলাদেশের চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান এবং আরও 3 নৌ কর্মকর্তা নেভি টু নেভি স্টাফ টকের জন্য পাকিস্তান সফর করেন। একই দিনে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ স্টক সিলার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাট্টাক ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেন।
সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ জানাচ্ছে যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পূর্ণ সম্মতিতেই পাকিস্তানি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সফরগুলোর পাশাপাশি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট বিমানঘাটের আধুনিকায়ন নিয়েও কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। যদিও 2025 সালের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারতের জন্য হুমকি হতে পারে এমন কোনো উন্নয়ন সেখানে করা হচ্ছে না, তবুও সেখানে নতুন হ্যাঙ্গার ও আবাসিক কোয়ার্টার নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান ও চীন থেকে যুদ্ধ বিমান এবং তুরস্ক ও চীন থেকে ড্রোন ও মিসাইল সিস্টেম কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে জানা গেছে। দিল্লির বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের কাছে জঙ্গি আস্তানা সংক্রান্ত ডোসিয়ার হস্তান্তর করলেও পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের এই ঘন ঘন সফর নিয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমান পরিস্থিতি দুই দেশের নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এটি স্পষ্ট যে দিল্লি বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ হয়েছে এবং এখানে পাকিস্তান প্রসঙ্গ কি আলাপ হয়েছে এটা আমরা বলতে পারবো না। কেউ কেউ আবার অনেক কিছু বলে ফেলেন বা বলতে পারেন যে এই আলাপ হয়েছে, হয়তো সেই বৈঠকে তারা থাকেন, তারা বলতে পারেন, কিন্তু আমরা জানি না। এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়নি যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে আসলে কি আলাপ হয়েছে, পাকিস্তান প্রসঙ্গে এসছে কিনা, কিংবা পাকিস্তান নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে এগুলো নিয়ে সতর্ক করা হয়েছে এবং জানা গেছে যে ডোসিয়ার দিয়েছে, জঙ্গি ঘাঁটি আস্তানা সংক্রান্ত ডোসিয়ার দিয়েছে। তাহলে দিল্লি বৈঠকের পরে বাংলাদেশের আচার আচরণে তো পরিবর্তন পরিলক্ষিত হওয়ার কথা। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, আজকে প্রায় 20 তারিখে লাস্ট বৈঠকটা হয়েছে, 20-21 তারিখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের দেশে ফিরেছেন। আজকে 15 দিন কিন্তু পেরিয়ে গেছে, তারপরে কোনো ধরনের লক্ষণ খেয়াল করছেন যে কোনো পরিবর্তন হয়েছে বাংলাদেশের, কিংবা পাকিস্তানি ভিজিট কি বন্ধ হয়েছে? হয়নি, প্রতিনিয়ত ভিজিট চলছে। পাকিস্তানি পরিকল্পনায় এখনো পর্যন্ত বাংলাদেশ বিদ্যমান। যে কথাই বলি না কেন, বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশের সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে এটা আসলে এই মুহূর্তে বলা কঠিন। বাংলাদেশ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজকে ডিসেম্বর বিজয়ের মাস, এই কথাটা যদি বলি অনেকের শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ অনিশ্চয়তার দোলাচলে দুলছে। এই মুহূর্তে বসে কোনো বিশেষজ্ঞরও বলবার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই বলবার যে বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে। একটা অনির্ধারিত যুদ্ধ, একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে কি যাচ্ছে কিনা, কারণ বাংলাদেশকে পাকিস্তান ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে উস্কানি হিসেবে। ভারতে পাকিস্তান চাইছে কোনোভাবে এদিক দিয়ে একটা উস্কানি তৈরি হোক এবং সেই উস্কানিতে ভারত ফাঁদে পা দিক, এমনটাই চাওয়া। এবং এই চাওয়ার কোনো পরিবর্তন হয়নি। দিল্লি থেকে যতই নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করে ঘুরে আসুক না কেন, হয়নি এখনো পর্যন্ত। জানি না আসলে এর শেষটা কিভাবে হবে, শান্তিপূর্ণভাবে বাংলাদেশ এই বাংলাদেশ বিরোধী শক্তির হাত থেকে মুক্ত হবে কিনা। আজকে আমি কেন, যারা এই ঘটনাগুলোর ভেতরে থাকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্বয়ং নিজেও বলতে পারবেন না যে আসলে তারা কোন দিকে যাচ্ছেন, তাদেরকে নিয়ে পাকিস্তান কি খেলা খেলছে। আমরা সত্যি এক কঠিন যুগ সন্ধিক্ষণের মধ্যে আছে। আমাদের আসলে দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যেমন এজাজ কবির, আমি একটা জিনিস জানতে চাই যে আপনি জানেন যে উচ্চ আদালতের দিন কয়েক আগে একটা পার্টি, বাংলাদেশ কংগ্রেসের যিনি মহাসচিব, তিনি একটা রিট করেছিলেন এবং উনি নির্বাচনী কার্যক্রমে উপর একটা স্থগিতাদেশ প্রার্থনা করেছিলেন। তো ওনার বক্তব্যটা যেটা ছিল সেটা আপনার নিশ্চয়ই মনে আছে, তবে আপনাকে আরেকবার একটু বলে নেই। সেটা উনি বলেছিলেন যে
এই যে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার, এখানে ডিসি ইউএনও কে কেন করানো হচ্ছে? নির্বাচন কর্মকর্তা তো প্রতিটা উপজেলাতে আছে, জেলাতেও আছে, তাদেরকে কোনো করানো হচ্ছে না। এই একটা প্রশ্ন ওনার ছিল, মানে প্রশ্ন ছিল। এবং আরেকটা প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশনের যাদেরকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় তারা হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে যান। এটা কেন নির্বাচন কমিশনের যা নিজস্ব লোকবল আছে সেখান থেকে প্রমোশন পেতে পেতে করা হয় না? এই দুটো প্রশ্ন উনি করেছিলেন এবং এই দুটো প্রশ্নের উপর ওনার নিষেধাজ্ঞা চেয়েছিলেন যে এগুলো না হওয়া পর্যন্ত যেন না হতো। আদালত বলেছিল যে আগামী সপ্তাহে এটা নিয়ে তারা শুনবেন, শুনানি করবেন। সেই সপ্তাহ মনে হয় এসে যাচ্ছে, এই সপ্তাহে হয়তো এরকম শুনানি হবে। তো শুনানি যাই হোক, কি হবে আমরা জানি না। তো আপনার কাছে কি মনে হয় এই যে ওনার যে দাবিগুলো, ওনার যে প্রশ্নগুলো, এগুলো কি আপনার কাছে অযৌক্তিক মনে হয়? রিটার্নিং অফিসার কি জেলা প্রশাসক দিয়ে করানো উচিত, নাকি আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য আপনার কাছে কি খুব স্বাভাবিক এবং প্রয়োজনীয় মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে বললেন যে এটা সঠিক তথ্য যে একটা রিট দায়ের করা হয়েছে এবং এটা শুনানি এই কামিং সপ্তাহেই হবে। এটার আলটিমেট আউটকামটা কি হবে আমরা এখনো জানি না। তবে রিট পিটিশনে যেই যৌক্তিকতা তোলা হয়েছে এবং যেই ধারায় রুল ইস্যু করার জন্য ফ্রেম করা হয়েছে, আহ, আইনগত দিক বাদ দিয়ে যদি পলিটিক্যাল অ্যাসপেক্টে আসি, আমরা দেশের নাগরিক হিসাবে আমরা অনেকটাই গুঞ্জন শুনতে পাই এবং অনেকটাই আভাসে বুঝতে পারি যে দেশে হয়তোবা একটা আহ চক্রান্ত চলছে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয় বা নির্বাচনটা যেন না হয়, সেই ধরনের একটা বানচাল করারও হয়তোবা একটা প্রক্রিয়া, অসাধু একটা চক্র চেষ্টা চালাচ্ছে। প্রথমত বুঝতে হবে যে আসলে এটা সেই অসাধু চক্রর কোনো পায়তারা বা এজেন্ডা কিনা। আর আইনগত দিক থেকে যদি আসি, আপনি যে প্রশ্নটাই তোলা হয়েছে, আপনি যেভাবেই বলেন, ইলেকশন কমিশনের লোকবল বলেন, আমাদের ব্যুরোক্রেসির লোকবল বলেন, জেলা প্রশাসকের লোকবল বলেন, এটা অতীতে আইন ইলেকশন কমিশনের লোকবল যথেষ্ট পরিমাণ আছে বলে আমার জানা নেই। এবং বাংলাদেশে এত ইলেকশন করার জন্য যেই জনবলটা দরকার সেটা ইলেকশন কমিশনের আছে বলেও আমার জানা নেই। সেই ক্ষেত্রে আমার বাহিরের কিছু প্রশাসনের লোক জড়িত করতে হবে, এটা রিয়ালিস্টিক সিনারিও। এখন আমরা যেটা বুঝতে পারি যে যাদেরকেই এখানে নিয়োগ দেওয়া হোক বা যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হোক, আশা করি তারা নিরপেক্ষ এবং দায়িত্বশীল এবং আপনার পেশাদারিত্বের সাথে যদি কাজ করে এবং সেটা যদি সরকার এনশিওর করতে পারে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে এবং সততার সাথে পালন করা হয়েছে, তাহলে আমি মনে করি না সেই জায়গাটাতে কোনো ব্যত্যয় ঘটবে। এখন এইটা যাদেরকেই দেওয়া হবে, এবং ইলেকশন কমিশনও যে আপনার অসৎ আচরণ করবে না সেটার গ্যারান্টি কি আছে? সেই জায়গাটাতেই আমাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসে। সেই জায়গাটাতেই আমাদের ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, কতটুকু শক্তিশালী, কতটুকু আত্মনির্ভরশীল, সেই জায়গাটাতেই কথাটা আসে। আশা করি এই ইলেকশনের মাধ্যমে হয়তোবা এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আরেকটা কথা, যেমন নির্বাচনে আপনি যে কথাটা বললেন, নির্বাচনে অনিশ্চয়তার কথাটা বললেন, যে অনেকেই বলছে নানা ছুতা নাতায় নানা রকম ইস্যু ক্রিয়েট করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি অথবা আকাঙ্ক্ষা কারণ থাকতে পারে। তো এছাড়াও তো হতে পারে, যেমন ধরা যাক, আমি আরেকটা কথা বলি, যেমন আমি এই মাঝখানে শুনলাম একজন জাতীয় পর্যায়ের নেতাই বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, এটার যদি আল্লাহ না করুক যদি কোন রকম অঘটন ঘটে, সেটাও নাকি নির্বাচনকে বিলম্বিত করতে পারে। আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচনের তফসিলের দিন ঘোষণাটা কোনোভাবে পিছিয়ে যাক। আমি এটা আশা করি না যে নির্বাচনটা পিছিয়ে যাক। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, আল্লাহ মাফ করুক, যদি অন্য কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে কি হবে? দেশে অবশ্যই একটা শোকবাহ দিন যাবে, মানুষ শোকাহত থাকবে, কিন্তু তার মানে এই না যে গণতন্ত্রের যে ধারা
ধারাটা আমরা এগুচ্ছি সেই ধারাতে ব্যত্যয় হবে। বরঞ্চ সেই ক্ষেত্রে আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি যে ম্যাডামের যেই স্যাক্রিফাইসটা গণতন্ত্রের জন্য করেছেন, এটা ম্যাডাম থাকাকালীন অবস্থায়, সুস্থ থাকাকালীন অবস্থায় ম্যাডাম যেন সেটা দেখে যেতে পারে, এবং সেটার জন্য যত দ্রুত সম্ভব শিডিউল ঘোষণা করে একটা ইলেকশন দিয়ে দেওয়াই উত্তম। জি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে তারা ডিসেম্বরের 7, 8, 9, 10 তারিখের মধ্যেই দ্বিতীয় সপ্তাহের দিকে তারা এটা ঘোষণা করবে। কিন্তু আজকে দেখলাম নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন তিনি বললেন যে এখনো তারা বলতে পারছেন না যে শিডিউলটা কবে ঘোষণা করবেন। তো নির্বাচন কমিশনের কাছ থেকে জাতি আশা করতো না। জি, অবশ্যই এটা 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 কিছুটা হলো আমাদেরকে আশাহত করেছে, বাট আমরা আমরা মনে করি এবং সাধারণ নাগরিক আমরা যারা মনে করি যে যত দ্রুত সম্ভব এটা ডিক্লেয়ার করা উচিত। এবং উনি ইলেকশন কমিশন একটা স্বাধীন কমিশন, ওনারা সিদ্ধান্ত নেবেন কবে শিডিউল ডিক্লেয়ার করবেন। এবং এই দেশের বর্তমান সরকার বলেছেন যে শিডিউল ডিক্লেয়ার খুব তাড়াতাড়ি হবে। এখন ওনার এই কথাটাই আপাতত মনে হচ্ছে যে হয়তোবা একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা হতে পারে। সেটা আসলে খুব একটা কি বলবো আপনাকে, এটা আমাদেরকে আশাহত করে, যেটা আমরা হতে চাই না। আশা করি যে দ্রুতই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে এবং খুবই দ্রুত তফসিলটা ঘোষণা করবেন। উনি পারছেন না, উনি জানেন না, এই কথা বলে দায় এড়ানোর কোনো সম্ভাবনা নেই। কারণ উনি ইলেকশন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে যে কবে ওনারা শিডিউল ডিক্লেয়ার করবেন, কবে ওনারা ইলেকশন ডিক্লেয়ার করবেন। এইটা আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে এখানে সরকারের কোনো হাত নেই। সরকারের কিছুটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, সরকারের সহযোগিতা লাগতে পারে, সরকারের ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগতে পারে, বাট সারা দেশব্যাপী জোর দাবি এই আছে যে ইলেকশন যত দ্রুত সম্ভব করতে হবে। কারণ দ্রুততার সাথে যদি ইলেকশন এই সময় মতো না করা যায়, তাহলে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি হয়তো আরো ঘোলাটে হয়ে যাবে।